আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। বছরের শুরুতেই আমরা আজকে নতুন একটি পড়া নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ প্রবন্ধটি পড়ব। এখানে মানুষের সমাজে, আমাদের সমাজে বিয়ে হয় আমরা শুনেছি। এইখানে লেখক নিজের কল্পনার মধ্যে এমন সুন্দর একটা রচনা তোমাদের জন্য লিখেছেন, যেটা না পড়লে তোমরা বুঝতেই পারবে না। লেখক এখানে ফুলের রাজ্যে কল্পনার জগতে হারিয়ে গিয়ে ফুলের বিয়ে নিয়ে লিখেছেন। মানুষের বিয়ের সময় যেমন আমরা অনেক আনন্দ উল্লাস করে থাকি, বরের কনে, ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই মিলে, এখানে লেখক মল্লিকা ফুলের সাথে গোলাপ ফুলের বিয়ের কথা বলেছেন। এবং এ বিয়েতে কোন কোন ফুল হাজির হলো, কোন কোন ফুল আসলো, সব খুব হাস্যরসোজ্জ্বলভাবে লেখক এখানে উপস্থাপন করেছেন। খুবই মজার একটি গল্প, যা না পড়লে কল্পনার রাজ্যে হারিয়েও যাওয়া যায় না, এবং কল্পনা জগতের এত সুন্দর একটা গল্প আমাদের অজানাই থেকে যায়। এসো আমরা গল্পটি পড়ি। বৈশাখ মাস বিবাহের মাস। বলছে বৈশাখ মাসে বিয়ে হয় বেশি। আমি পয়লা বৈশাখে নসীবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। লেখক বলছে নসীবাবুর নসীবাবুর ফুল বাগানে বসে একটি বিয়ে তিনি কল্পনায় দেখলেন। ভবিষ্যৎ বর কন্যা দিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। বলছে ভবিষ্যৎ বরকন্যাদের জন্য এটা শিক্ষণীয় বিষয়, তাই তিনি লিখে রেখেছেন। মল্লিকা ফুলের বিবাহ। বৈকাল শৈশব অবসান প্রায়। বলছে বিকালের প্রথম অংশ প্রায় শেষ হয়ে গেছে। কলিকা কন্যা বিবাহযোগ্যা হইয়া আসিল। বলছে ছোট কন্যারাও বিবাহযোগ্য মানে বিয়ের যোগ্য হয়ে উঠল। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলো কন্যা ভারগ্রস্ত। বলছে কন্যার বাবা, যে মেয়ের বাবা, সে বড় গাছ না, ছোট গাছ, তার মধ্যে আবার অনেকগুলো মেয়ে তার আর কি, ফুল তার, যাদের বিয়ে দেওয়া দরকার। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। বলছে অনেক বিয়ের কথাই আসতেছিল, প্রস্তাব আসছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু। স্থলপদ্ম অত দূর নামিল না। বলছে স্থলপদ্মের জন্য বিয়ের কথা আসছিল, কিন্তু স্থলপদ্ম হচ্ছে উঁচু ঘরের ছেলে, এজন্য সে এত নিচে মল্লিকা বংশে বিয়ে করতে রাজি হয় নাই। জবা এ বিবাহে অসম্মত ছিল না। জবার সাথে তার বিয়ের কথা চলছিল, কিন্তু জবা এ বিয়েতে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী। বলছে জবার রাগ খুব বেশি। কন্যা কর্তা পিছাইলেন, এজন্য কন্যার বাবা পিছিয়ে গেলেন। গন্ধরাজ পাত্র ভালো। গন্ধরাজের জন্য প্রস্তাব ছিল, কিন্তু বড় দেমাগ, গন্ধরাজের আর কি অহংকার বেশি, গন্ধ বেশি, যে এই জন্য প্রায় তাহার বর পাওয়া যায় না। বলছে প্রায় তাহার বর পাওয়া যায় না। এই রূপ অব্যবস্থার সময়ে ভ্রমর রাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। বলছে এমন সময় একদিন ভ্রমর হচ্ছে ফুলে ফুলে গুনগুন করে যে ভ্রমর ঘুরে বেড়ায়, সেই ভ্রমর ঘটক হয়ে মল্লিকা বৃক্ষ সদনে, বলছে বৃক্ষে আর কি উপস্থিত হলেন। তিনি আসিয়া বলিলেন, গুন 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 মেয়ে আছে? মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। মল্লিকা বৃক্ষ মানে কনের বাবা, তিনি মাথা নেড়ে সায় দিলেন, হ্যাঁ আছে। ভ্রমর পদ্মাসন গ্রহণ করিয়া বলিলেন, গুন গুন গুন, গুন গুনাগুন, মেয়ে দেখিব। ভ্রমর হচ্ছে ঘটক, সে পদ্মাসন অর্থ হচ্ছে পাতার আসন, পাতায় বসে বলল যে মেয়ে দেখতে চাইল।
বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। বলছে বৃক্ষ শাখা মানে গাছের শাখা নিচে নামিয়ে মুদিত নয়না, মুদিত মানে চোখ বন্ধ, অবগুণ্ঠনবতী ঘোমটা দেওয়া কন্যা দেখালেন। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুণ 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 দেখিতে চাই, ঘুমটা খোলো। ভ্রমর বৃক্ষের চারদিক ঘুরে এসে বলল, আবার সে গুনগুন করে বলল যে ঘুমটা খোলো, মেয়ে দেখতে চাচ্ছি। লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। তখন গাছ বলল যে আমার মেয়েরা খুব লাজুক, তুমি অপেক্ষা করো, মুখ দেখাচ্ছি। ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলছে ভ্রমর সেই স্থলপদ্মের বৈঠকখানায় গিয়ে দুষ্টুমি করতে শুরু করলো। আর এদিকে সন্ধ্যা ঠাকুরানী হচ্ছে সন্ধ্যার সময়কে এখানে ঠাকুরানী, সন্ধ্যা ঠাকুরানী বলা হয়েছে। সে এসে কন্যাকে ঘুমটা খোলার জন্য বুঝাতে শুরু করলো। বলিল দিদি একবার ঘুমটা খোল, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। ওই সন্ধ্যা ঠাকুরানী মানে সন্ধ্যার সময়কে এখানে বোঝানো হয়েছে। সে মল্লিকাকে খুব করে বোঝাতে লাগলো ঘুমটা খোলার জন্য। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল ঠান দিদি তুই যা, কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। কলিকা আর কি, সে যে মল্লিকা যে সে কিছুতেই ঘাড় নাড়ছে, মুখ ঘুরাচ্ছে, নানান কথা বলছে, কিন্তু ঘুমটা খুলল না। শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ বাতাসে সে ঘুমটা খুলল। ঘুমটা খুলল মানে কলি, এখনও সে কলি, কলির যে উপরে একটু হালকা পাতা থাকে সেই পাতাটা সে খুলল। তখন ঘটক মহাশয় ভো করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। সে আবার রাজবাড়ি থেকে চলে এসে ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, পরিমলে মানে অর্থ সুবাসে, সুগন্ধে মুগ্ধ হয়ে বলিলেন, গুণ 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 গুণাগুণ, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত, বলছে কি পরিমাণ মধু আছে। কন্যা কর্তা বৃক্ষ বলিলেন, ফর্দ দিবেন, কড়াই গণ্ডায় বুঝাইয়া দিবে। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ, ঘটকালিটা। এখন ঘটক সাহেব বললেন যে কন্যার কি মধু আছে। তখন কন্যাকর্তা মানে কন্যার বাবা সে বললেন যে ফর্দ দিবেন, কড়াই গণ্ডায় বুঝিয়ে দিব যে কতটা মধু আছে। তখন গুনগুন করে ঘটক কি বললেন, ঘটকালিটা। ঘটকালিটা মানে কি এখানে মানে ঘটকালি করতে আসছে, তার একটা সম্মানী আছে না, সেটা সে চেয়ে বসলো। কন্যাকর্তার শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে, বলছে ঠিক আছে ঘটকালিটাও দিব। ভ্রমর বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না। ভ্রমর আবার বলতেছে যে ঘটকালির কিছু আগাম দিলে হয় না, নগদ দান বড়, গুণ 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 গুণ। বলছে সে আগাম চাচ্ছে। কি চাচ্ছে সে আগাম? মধু চাচ্ছে। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বরকে। তখন ওই যে ভ্রমর যখন ঘটক যখন ঘটকালির চাচ্ছিল, তখন বৃক্ষ ক্ষুদ্র সে রাগ হয়ে গেল এবং তার সকল শাখা নেড়ে চেড়ে উঠে বলল যে আগে বরের কথা বলো, বরকে। ভ্রমর, বর অতি সুপাত্র, তার অনেক গুণন, সে সকল কথোপকথন
মনুষ্য শুনিতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। বলছে এই যে ফুলের বিবাহ সম্বন্ধে লেখক লিখেছেন, লেখক কিন্তু এখানে বলছেন যে সে সব শুনছে। বলছে এ সকল কথোপকথন মানে কথাবার্তা মানুষই শুনতে পায় না, সে বলছে যে সে দিব্য দৃষ্টি মানে দিব্য কর্ণ পেয়েছিল বলেই সে এই ফুলদের সকল কথা শুনছিল। আমি শুনিতে লাগিলাম, লেখক নিজে বলছেন, কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। কুলাচার্য মানে বংশের যে মহৎ ব্যক্তি আচার্য, সে পাখা ঝাড়িয়া মানে পাখা ঝাপটিয়ে 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন গোলাপের প্রশংসা করছিল। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, তার কুলীন বংশ মানে বড় বংশ, কেননা ইহারা ফুলে মেল। বলছে এরা ফুলের নিজেরাই ফুটিয়ে থাকে। যদি বলো সকল ফুলই ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছামালির সন্তান। বলছে গোলাপের অনেক বেশি গৌরব। অন্যান্য জায়গায় কিন্তু গোলাপ লেখা, এখানে আবার গোলাপ লেখা, আসলে আমরা কিন্তু গোলাপই বলি। গোলাপের গৌরব অধিক, এরা সাক্ষাৎ বাঞ্ছামালির শব্দের অর্থ হচ্ছে ইচ্ছে করলেই এরা ফুল ফুটাতে পারে, সেই বাঞ্ছামালির সন্তান হচ্ছে গোলাপ। তাহার স্বহস্ত রোপিত। যদি বলো এই ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই, বলছে কোন কুলে বড়ইতে বা কোন ফুলে কাটা নাই সেটা জিজ্ঞেস করেছে। যাহা হোক, ঘটকরাজ কোনরূপে সম্বন্ধ স্থির করিয়া বউ করিয়া উড়িয়া গিয়া গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। বলছে এখানে আবার ওইখানে একই জায়গায় কিন্তু গোলাপ বলছিল, এখানে তোমরা পড়ার সময় খেয়াল করবে, আবার বলছে গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল, যে কন্যার বয়স কেমন। ভ্রমর বলিল, আজি কালি ফুটিবে, মানে এখনো ফুল ফুটে নাই, কলি অবস্থায় আছে। গোধূলি লগ্ন উপস্থিত মানে সন্ধ্যার সময় উপস্থিত। গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন, বিয়ে বরযাত্রীতে যাওয়ার জন্য উদ্যোগ করছে গোলাপ। উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। এখানে বলছে উচিঙ্গরা নহবত বাজাচ্ছিল, মৌমাছি সন্ধ্যার সময় চোখে দেখে না, এই জন্য সে সানাইয়ের বায়না নিয়েছিল কিন্তু পারে নাই। খদ্দেতরা ঝাড় ধরিল, খদ্দেত হচ্ছে জোনাকি পোকা, ঝাড়ের মতো এসে সুন্দর করে সেজে উঠল। আকাশের তারাবাজি হইতে লাগিল, ওই যে কারা তারাবাজি করছিল, খদ্দেতরা মানে জোনাকি পোকারা। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল, কোকিল মানে আওয়াজ করতে লাগলো, ফুকরাইতে লাগলো মানে আওয়াজ করতে লাগলো, সুন্দর মিষ্টি আওয়াজ। অনেক বরযাত্রী চলিল, বেশ বড় সড়ো বরযাত্রী হলো। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাসনের অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। বলছে স্বয়ং রাজকুমার স্থলপদ্ম সে দিনের অবসানে মানে সন্ধ্যা হওয়ায় অসুস্থ হয়ে গিয়েছে, আসতে পারল না। কিন্তু জবা গোষ্ঠী মানে হচ্ছে যে শ্বেত জবা, সাদা জবা, রক্ত জবা, লাল জবা, জরদ জবা, কমলা, হলদে জবা প্রবৃত্তি সব অংশে আসিয়াছিল, সবাই জবারা সবাই এসেছিল। করবীদের দল, করবীরাও এসেছে। সেকেলে রাজা দিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। করবী, রক্তকরবী নাম শুনেছ না, এরা তো উঁচু গাছের ফুল, তাই এদের উচ্চ বংশ, বলছে তারা ডাল সমেত আসলো।
সেউতি নিত বর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। সেউতিও আসছে, বরের সাথে যাবে। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। বলছে গরদের জোর, গরদ কাপড়ের মতো চকমকি হয়ে চাপা এসে দাঁড়ালো। উগ্র গন্ধ ছুটিতে লাগিল। চাঁপা ফুলের গন্ধ খুব তীব্র, সেটা বলা হয়েছে। গন্ধ রাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। গন্ধরাজও আসছে, সে বেশ মিষ্টি অনেক ভারী গন্ধ নিয়ে। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে এক পাল পিঁপড়া মোসাহেব হইয়া আসিয়াছে। অশোক ফুল আসছে, আর অশোক ফুলে তো পিঁপড়া থাকে, সেই পিঁপড়াও সাথে চলে আসছে। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। বলছে তাদের কোনো গুণ নাই, ফুলের যেমন সুবাস, নানান গুণ, নানান রং, সেরকম গুণ নাই, তাই কিন্তু দাঁতের বড় জ্বালা। কোন বিবাহে নাই এরূপ বরযাত্রী জোটে। বলছে এরূপ বরযাত্রী কোন বিবাহে না জোটে, আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। বলছে সব বিয়েতেই অশোক ফুলের সঙ্গে তারা যে হাজির হয় এবং ঝামেলা বাধায়। কুরুবক, কুটজ প্রভৃতি আরও অনেক বরযাত্রী আসিয়াছিলেন। কুরুবক ফুল, কুটজ ফুল, সব ফুলই এসেছিল বরযাত্রী হয়ে। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। ঘটক হচ্ছে ভ্রমরের কাজে মধু সংগ্রহ, ফুলে ফুলে, সেখানে সেই কথাই বলা হয়েছে। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। এখানে লেখক বলছে যে আমারও সেখানে নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ। বরপক্ষের বিপদ, কি বিপদ দেখি? বাতাস বাহকের বায়না লইয়াছিল। বাতাস বলছিল তাদেরকে নিয়ে আসবে, তবু হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন। বলছে সে আসবেই আর কি, গর্ব করেছিল, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। কাজের সময় মানে সেই সময় বাতাস বন্ধ ছিল। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। মল্লিকা দিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। বলছে বাতাস যেহেতু আসে না, সবাই যেতে পারছে না, তো লেখক নিজেই সেই বাহকের কাজ করলেন। বরকে নিয়ে, বরযাত্রী নিয়ে, সব ফুলকে নিয়ে মল্লিকাপুরে মেয়েদের বাড়ি গেল। সেখানে দেখিলাম কন্যাকুল, সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। এই যে মল্লিকাপুরে মানে মল্লিকা গাছে যে দেখলো, সেখানে কন্যার বোনেরা সবাই ঘোমটা খুলে মানে সবাই ফুটে গিয়েছে, ফুটে সবাই সুগন্ধ ছড়াচ্ছে, হাসছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে, রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে। বলছে মল্লিকারা রাত্রে সন্ধ্যার পরে ফোটে, সেই ফুলের এমন সুগন্ধ ছড়াচ্ছে, আবার যেন তারা সেজে গুজে বসে আছে, মানে দেখতে ভারী সুন্দর লাগছে। ফুল ফুটেছে, জুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি ত্রয়গণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। ত্রয়গণ শব্দের অর্থ হচ্ছে বিয়ে হয়েছে এমন বিবাহিতারা আর কি। তারা নানা আচার মানি হচ্ছে কি, ওই যে অনুষ্ঠান, বরণের অনুষ্ঠান করে তাদেরকে বরণ করে নিল। দেখিলাম পুরোহিত উপস্থিত হয়েছেন, যিনি বিয়ে পড়াবেন। নসীবাবুর নবম বর্ষীয়া কন্যা, জীবন্ত কুসুম রূপিণী, কুসুম লতা সুতা লইয়া দাঁড়াইয়া আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলে পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতোয় গাঁথিয়া গাঁট ছড়া বাঁধিয়া
দিলেন। এখন এই যে নসিবাবুর কথা বলছেন নবম বর্ষিয়া কন্যায়, এখানে এটা হচ্ছে কমলাকান্তর, এই গল্পটা তো প্রবন্ধটা তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দফতর গ্রন্থের নবম সংখ্যক লেখা ফুলের বিবাহ, এই জন্য কিন্তু নবম বর্ষিয়া কন্যা বলা হচ্ছে। লেখক একটু হাস্যোজ্জ্বলভাবে এটা উপস্থাপন করেছে যে নসিবাবুর মেয়ে, সে নবম বর্ষিয়া, ওই যে নবম সংখ্যক, সে সুতা নিয়ে ফুলগুলোকে গেঁথে পুরোহিত মশাইয়ের কাছে দিলেন এবং বরকনে দুজনকে এক ফুলের মালা পরিয়ে দিলেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল। বলছে ফুলের কথা বলছে, মধুময়ী ফুলরা তাকে ঘিরে বসলো। তাহা কি বলিব, মানে আমাদের মতোই। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন, মানে তার সময় শেষ হয়ে গেল। প্রবীণা, এর জন্য প্রাচীনা, যে সে বয়স্কা, তার সময় শেষ, সে শুকিয়ে গেল অনেক হাস্যরস করতে করতে। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না, রঙ্গন ফুলের কথা বলছে, তার লাল মুখে যেন হাসি ধরে না। জুই কন্যার সই, কন্যার কাছে গিয়া শুইল। বলছে কন্যার সইকে জুই। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। তারকা রাক্ষসী কেন বলছিল রজনীগন্ধাকে? রজনীগন্ধা ফুলের একটু বড় ফুল, এই জন্য তাকে তারকা রাক্ষসী বলিল। লম্বা স্টিক না রজনীগন্ধার, এই জন্য। বকুল একে বালিকা, বকুল ফুল বলছে একেবারে অল্প বয়সে, তাতে যত গুণ তত রূপ নহে। বকুল ফুল গুণ যত বেশি, রূপ দেখতেও তত সুন্দর নয়, সেটা বলছে। এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। আর ঝুমকো ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। ঝুমকো ফুল কিন্তু নীল রঙেরই হয়, সেই জন্য বলা হচ্ছে, লেখক বলছেন যে নীল শাড়ি পরে সে যেন একেবারে বড় লোকের গৃহিণী বউ, সেরকম করে যে বসলো। তখন কমলা কাকা, ওঠো বাড়ি যাই, রাত হয়েছে, ও কি ঢুলে পড়বে যে। তখন কমলা কাকা বলে লেখককে ডেকে উঠল যে কমলা কাকা তুমি তো ঘুমিয়ে পড়ছো, চলো বাড়ি যাই। কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল, কুসুম ফুলের লতা আর কি ঠেলছিল। চমক হইলে দেখিলাম কিছুই নাই, মানে ঘুমিয়ে ঘুমিয়ে কল্পনার রাজ্যে হারিয়ে গিয়েছিলেন লেখক। ফুলের বিয়ে দেখলেন। সেই পুষ্পবাসর কোথায় মিশিল, বলল সেই ফুলের যে সাজসজ্জা সেগুলো কোথায় গেল। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। তখন লেখক মনে বললেন যে সংসার অনিত্যই বটে, অনিত্যই মানে এটা ভঙ্গুর, চিরস্থায়ী নয়, এই আছে এই নাই। সে রম্য বাসর কোথায় গেল, সেই হাস্যমুখী শুভ্রস্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। বলছে যে সেই হাস্যময়ী সুন্দরী শুভ্র স্মিত সুধাময়ী সুন্দর সুন্দর যে ফুল নারীরা ছিল তারা কোথায় গেল। যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে, বলছে স্মৃতির অতল তলে তারা হারিয়ে গেল। ভূত সাগর গর্ভে মানে যা কখনো হয়ই নাই, সেইখানে তারা হারিয়ে গেল। যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে, সেইখানে ধ্বংসপুরে, মানে পৃথিবী একদিন ধ্বংস হবে, সেই সত্যই লেখক এখানে তুলে ধরলেন যে সেখানেই সব চলে গেছে। এই পৃথিবী তো ক্ষণস্থায়ী, কোনো কিছুই এখানে স্থায়ী না, এই আছে এই নাই। এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। চিরসত্য কথা তিনি এই বাক্যের মধ্য দিয়ে প্রকাশ করেছেন।
কুসুম বলিল, ওঠো না, কি করছ? ফুল আর কি, তার মনে হলো ফুল বললো যে ওঠো, কি করছো তুমি, করছো এখানে আর কি সাধু ভাষায়। আমি বলিলাম, দূর পাগলি, আমি বিয়ে দেখছিলাম। তখন লেখক কুসুমকে বলল যে আমি তো বিয়ে দেখছি। কুসুম হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আমি বলিলাম, ফুলের বিয়ে। ও পোড়া কপাল, ফুলের? আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। বলছে, আমিও তো ফুলের বিয়ে দিয়েছি। কই? এই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে। মানে সেই মালায় মল্লিকা ফুলও রয়েছে, গোলাপ ফুলও রয়েছে। এই হচ্ছে আমাদের গল্প। লেখক অতি সুন্দর করে প্রকৃতির রাজ্যে হারিয়ে গিয়ে অতি সুন্দর একটা প্রবন্ধ তোমাদের জন্য লিখে গিয়েছেন, অতি মনোহর করে। এবার আমরা যে প্রবন্ধটির শব্দার্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতিটা পড়ব। শব্দার্থ থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকে, এজন্য আমরা শব্দার্থ পড়ব। কন্যা ভারগ্রস্ত, বিবাহযোগ্য কন্যা, বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী অর্থে এখানে। সম্বন্ধের মানে বিয়ের, কন্যাকর্তা, কন্যার অভিভাবক, পত্রাসন, পাতার উপরে আসন, অবগুণ্ঠনবতী অর্থ ঘোমটা দেওয়া নারী, ইয়ার্কি, রসিকতা, ফাজলামি। সন্ধ্যা ঠাকুরানী দিদি, এখানে সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে। পরিমল অর্থ সুগন্ধ। গন্ধোপাধ্যায় অর্থ গন্ধের রাজা বোঝাতে। কুলাচার্য, কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত। বাঞ্ছামালি, যে মালি ইচ্ছে মতো ফুল ফোটাতে পারে। খদ্দেত, জোনাকি পোকা। ত্রয়গণ, সধবা নারীরা, বিয়ে হয়েছে তাদের, তারা। কমল কাকা, কমলা কান্তকে কাকা বলে সম্বোধন করা হয়েছে। এই আমাদের শব্দার্থ। এবার আমরা পাঠ পরিচিতিটা পড়ব। অনেক সময় আমাদের প্রশ্নের উত্তর কমন না আসলে পাঠ পরিচিতি জানা থাকলে কিন্তু অনেক সহজভাবে উত্তর লেখা যায়। বিপদের সময়ের কথা বলছি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা কমলাকান্তের দফতর গ্রন্থের 9ম সংখ্যক লেখা হচ্ছে ফুলের বিবাহ। এর রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, সে ফুলগুলোর গন্ধের তারতম্য, বর্ণের রকম ফের অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র। কখন কোন ফুল ফোটে সে পর্যবেক্ষণও এই রচনায় পাওয়া যায়। বিয়ে অনুষ্ঠান বাড়ির শিশু কিশোর ও প্রতিবেশীদের মধ্যে অতীব আনন্দ নিয়ে আসে। এই অনুষ্ঠানে বর কনে কেন্দ্রে থাকলেও বর কনের মাতা পিতা, কনের পড়শি নারীরা নানাভাবে সম্পৃক্ত থাকেন। ঘটকও থাকেন বিশেষভাবে যুক্ত। বিয়ে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন এমন নানা ব্যক্তির পরিবর্তে বিভিন্ন ফুলের উল্লেখ করে অসাধারণ দক্ষতার বঙ্কিমচন্দ্র বাঙালির গার্হস্থ্য একটি অনুষ্ঠানকে আরও আনন্দদায়ক করে এখানে উপস্থাপন করেছেন। বিয়েবাড়ির যে ঘটনা, সেটাকে আনন্দ দেওয়াই ছিল লেখকের অন্যতম মূল কাজ। এখানে লেখক প্রকৃতিকে বাস্তব জীবনে উপস্থাপনের অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। প্রকৃতিতেও যে আমাদের মতো এরকম ঘটনা ঘটতে পারে সেটাই তিনি তুলে ধরেছেন। ফুলের বিবাহ গদ্যটি কৌতূহলী ও পর্যবেক্ষণশীল দৃষ্টিভঙ্গি তৈরি করতে সহায়ক। এত সুন্দর করে আমাদের জন্য এমন সুন্দর একটা প্রবন্ধ যিনি লিখেছেন, এবার আমরা তার পরিচিতিটা জেনে নিব। লেখক পরিচিতি থেকেও কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26 জুন 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেখো, 24 পরগনার কিন্তু অনেক লেখকই জন্মগ্রহণ করেছেন। বঙ্কিমচন্দ্র করেছেন কাঁঠালপাড়া গ্রামে 26 জুন তারিখে 1838-এ, এটা খেয়াল রাখবে। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1858-তে আবার
বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে নিযুক্ত হন। দেখো, বিএ পাশ করার পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হন, আবার ডেপুটি কালেক্টরও হন। তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনায় পথিকৃৎ হিসেবে। বাংলা ভাবাদর্শের রচনার পথিকৃৎ হিসেবে তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে কোথায়? পাশ্চাত্য ভাবাদর্শে। 1865 সালে প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী। 1865-তে দুর্গেশ নন্দিনী তিনি রচনা করেন। বাংলা কথা সাহিত্যে এক নবদিগন্ত উন্মোচন করে। এই যে এই দুর্গেশ নন্দিনী লিখে তিনি বাংলা কথা সাহিত্যের যেন এক নতুন দিনের সূচনা করেন। তার অন্যান্য উপন্যাস হলো কপালকুণ্ডলা বিখ্যাত উপন্যাস, মৃণালিনী, বৃষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। তার প্রত্যেকটা গ্রন্থই খুবই উল্লেখযোগ্য এবং পড়ার মতো, না শেষ করে ওঠা যায় না। প্রবন্ধ সাহিত্যেও বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন। কমলাকান্তের দফতর, এই যে আমরা যেটা পড়লাম, এটা কমলাকান্তের দফতরের 9ম সংখ্যা। লোকরহস্য, কৃষ্ণ চরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালের 8 এপ্রিল মৃত্যুবরণ করেন। এই যে আমরা ফুলের বিবাহ পড়লাম, এটা কিন্তু সাধু ভাষায় রচিত। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবার কাছে ক্লাসটি ভালো লেগেছে। সবাই সহজে পড়া শিখির পাশে থেকে সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। আমরা নতুন আগ্রহ, নতুন উৎসাহ পাবো নতুন ক্লাসের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।